2010 সালে এসেছিলাম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে। ইউটিএতে আসি আমি 2012 সালে। বুয়েট থেকে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করতে আসি সিটি অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে। তো এখানে আসার পরে প্রথমে আমি যেই প্রজেক্টে ইনভলভ ছিলাম সেটা ছিল সিটি অফ ডেন্টনের সাথে। তো ওটা থেকে আস্তে আস্তে আগ্রহটা অনেক গ্রো করে সলিড ওয়েস্টে বা ময়লার প্রতি। তো পরবর্তীতে আমি ওই সলিড ওয়েস্ট ইন্ডাস্ট্রিতেই আমার ক্যারিয়ার পার্সু করি। 2014 ফলে মাস্টার্স শেষ করি। 2015 থেকে চাকরি করা শুরু করি। এখন সিটি অফ ডালাসের প্ল্যানিং ম্যানেজার হিসেবে কাজ করছি। যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আসলে প্রথমে ফেস করতে হয় যখন চাকরি করতে যায়। প্রথম পাশ করার সাথে সাথে মেজর ইস্যুটা দ্বারা হচ্ছে স্পন্সরশিপ। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে হচ্ছে এটা F1 ভিসা নিয়ে। তো তাদেরকে প্রথমে খুঁজতে হয়, যখনই কোথাও রেজুমে ফরওয়ার্ড করে বা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে, প্রথম HR কল, তোমার কি স্পন্সরশিপ লাগবে? তো অফকোর্স সেটা একটা ইস্যু ছিল। প্রথম যখন আমি চাকরিতে ঢুকি, আমার মেজর স্ট্রাগলটা ছিল যে আমি টেকনিক্যাল বাদে নন টেকনিক্যাল যে অ্যাসপেক্ট একটা অফিসের মধ্যে যেই অফিস কমিউনিকেশনস, অফিস গ্রামার বা অনেক কিছু যারা ওরা এক্সপেক্ট করে, কারণ এখানে যারা আন্ডারগ্রেড করে ওরা করার সময় হচ্ছে ইন্টার্নশিপ করে সবসময়, এভরি সামার দে আর ডুইং ইন্টার্নশিপস। সো দ্যাট ওয়াজ দ্য পার্ট আই ফেল্ট আই ওয়াজ মিসিং, বিকজ লাইক ইভেন প্রিন্টিং, কম্পাইলেশন, এরকম অনেক কিছু থাকে যেটা খুবই মাইনর থিং, আসলে পুরোই নন টেকনিক্যাল। এই অ্যাসপেক্টটা আমি আগে থেকে জানতাম না। একদম প্রথমে যখন আমি আসি আমার ফান্ডিং ছিল না। তো প্রথম সেমিস্টারটা চলে যায় হচ্ছে ফান্ডিং ম্যানেজ করতে। তো ওই সময়ে যে একটা আনসার্টেনটি ছিল, পাবো কি পাবো না ফান্ডিং, ওই সময়টা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল এবং ওই সময়ে সবসময় একটা মনের মধ্যে ভয় কাজ করতো। তো ওই সময়টা আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাইমস। তারপরে যখন ডিপার্টমেন্ট থেকে একটা জিআরএশিপ পেলাম, তখন আসলে কনফিডেন্সটা অনেকখানি বুস্ট করলো যে আসলে যে কোনো কিছুই সম্ভব যদি চেষ্টা করি। আরেকটা ডাউন টাইম বলবো গ্র্যাজুয়েশনের ঠিক আগে এবং ঠিক পরে, যখন অনেক জব অ্যাপ্লাই করছিলাম। আমি বিএনএসএফে কাজ করা, বিএনএসএফ রেলওয়েতে কাজ করা শুরু করি রাইট অ্যাওয়ে গ্র্যাজুয়েশনের পরে অ্যাজ এ প্রজেক্ট অ্যানালিস্ট। কিন্তু দ্যাট ওয়াজন্ট দ্য লাইক অফ a planning position that I was looking for. So আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম, অনেক পজিশন ছিল যেগুলো I felt like I'm perfect for it, কিন্তু আমি ইন্টারভিউই পাচ্ছিলাম না। তারপরে এমন অনেক পজিশন ছিল, ইন্টারভিউ হলো, মনে হয়েছে ইন্টারভিউ খুব ভালো হলো, কিন্তু আসলে শেষ পর্যন্ত অফারটা পেলাম না। তো ওই সময়টা জাস্ট টু গেট মাই ফুট ইন দ্য ডোর ইন দ্য প্ল্যানিং ইন্ডাস্ট্রি, ওই সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল। সো তারপরে যখন একবার ঢুকে গেলাম, তারপরে আসলে সব কিছুই আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করলো। এবং সেই আপসগুলা নিয়ে যদি কথা বলি, এখন ফ্রিজেন নিকলসে আমার যে পজিশনটা ছিল অ্যাজ অ্যান আরবান প্ল্যানার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার, ওই সময় আমার লার্নিং এবং গ্রোথ মাইন্ড ব্লোয়িং ছিল। যে আমার অসাম একটা মেন্টর ছিলেন, উনি আমাকে শুধু প্ল্যানিংয়ের টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো না, অ্যাজ এ প্রফেশনাল, হাউ টু বিকাম আ গুড প্রফেশনাল, হাউ টু কমিউনিকেট অ্যাপ্রোপ্রিয়েটলি, হাউ টু ডেভেলপ রিলেশনশিপ উইথ ইয়োর পিয়ার্স, এই ব্যাপারগুলা আমি ফ্রিজেন নিকলসে যেভাবে শিখেছি সেটা একটা বড় আপ ছিল। এআইসিপি যখন হলাম সেটা ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট ছিল। এখন আমার এখনকার যে কারেন্ট পজিশনটা, সেটাও আমি বলবো যে এটা যখন পেলাম এটা আমার জন্য একটা মাইলস্টোন ছিল। সিটি অফ ডালাস ডেফিনেটলি one of the largest in the nation. I'm in charge of zoning, I'm in charge of the zoning staff, so constantly I need to think about what improvements to make, how I can help my staff grow professionally. So ওই aspect গুলো মিলে it's a huge role with huge responsibilities, এবং আমি খুবই honored যে আমি সার্ভ করছি এই পজিশনে। অনেস্টলি এখনও 21st সেঞ্চুরিতে এই কোয়েশ্চেনটা ফেস করা যে অ্যাজ এ উইমেন আমাদেরকে কী চ্যালেঞ্জেস ফেস করতে হয়, এটা একটু আনফর্চুনেট। আমার মায়ের জেনারেশন থেকে অফকোর্স আমরা অনেকটা অ্যাডভান্স, লাস্ট 30-40 ইয়ার্সে অনেক পারসেপশন বা পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ উই আর লাকি, বাট স্টিল টু বি অনেস্ট এটা আসলে ফেস করতে হয়, আনফর্চুনেট হলেও এটা ফেস করতে হয়। যেমন একবার আমি ফিল্ডে গেলাম, কন্ট্রাক্টর এসে আমাকে বলতেছে, কন্ট্রাক্টরের প্রজেক্ট ম্যানেজার, সে এসে আমাকে বলতেছে যে তার কাছে জীবনের পারসেপশনটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ার যখন ফিল্ডে আসে, যে সাইট ইঞ্জিনিয়ার বা সাইট যে engineer of the record, that's going to be a white male, right? So I don't fit into any of the criteria. আমি white না, আমি male না,
তো এবং দ্যাট ওয়াজ লাইক এ ভেরি বিগ ডিল যে সে এটা গিয়ে তার ফ্যামিলির সাথেও ডিসকাস করছে। সো এটা পজিটিভ নেগেটিভ বোথ এন্ডস আমি দেখছি, বাট অনেক সময় আবার নেগেটিভ কমেন্ট শুনতে হয় অনেক সময়, যে যারা চিন্তা করে যে ফিল্ডে একটা মেয়ে ইঞ্জিনিয়ার বা একটা ফিল্ডে একটা মেয়ে, এটা এখনও ইটস আ পারসেপশন ইস্যু টু আ লট অফ পিপল। আমি ফিল করি যে দ্য হায়ার আপ দ্য পজিশন ইজ, অ্যাজ এ উইমেন ইউ ফেস মোর অ্যান্ড মোর চ্যালেঞ্জেস। যখন একটা মেয়ে একটা লিডারশিপ পজিশনে যায়, একটা পজিশন অফ অথরিটিতে যায়, তখন অবভিয়াসলি যে একটা লিডারের মধ্যে যেই সার্টেন কোয়ালিটিগুলো মানুষ খোঁজে সেগুলো সবার ক্ষেত্রেই, ম্যান এবং উইমেন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যখন একটা মেয়ে ওই পজিশনটাতে যায়, তখন যে লেন্স দিয়ে তাকে দেখা হয়, যেভাবে তাকে স্ক্রুটনি করা হয়, তার ডিসিশনগুলোকে যেভাবে কোয়েশ্চেন করা হয়, সেগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি যে একটা ছেলের ক্ষেত্রে ওভাবে করা হয় না। আমি এরকম চ্যালেঞ্জেস এক্সটেন্সিভলি ফেস করেছি, বাট আই ডোন্ট ওয়ান্ট দোজ টু প্রিভেন্ট মি ফ্রম ডুইং দ্য রাইট থিংস। সো সেটাই আমার মেসেজ টু এভরিওয়ান। যতই আমরা চেষ্টা করব সামনে আগাতে, চ্যালেঞ্জেসগুলো তত বেশি হবে এবং ওভাবেই আগাতে হবে, ওই জিনিসগুলো মাথায় রেখে। একটা মেন বা একটা উইমেন, সেটা তার জেন্ডারের উপর তার কেপাবিলিটি ডিফার করে না। অফকোর্স আমরা সবাই ইউনিক অ্যাজ আ পার্সন, আমরা প্রত্যেকে যার যার ইন্ডিভিজুয়াল কিছু কেপাবিলিটি আছে। কোনো জায়গায় আমি বেটার, কোনো জায়গায় আরেকজন বেটার। It's not actually dependent on gender, but the basic difference between men and women is like মেয়েদের মধ্যে একটা নার্চারিং টেন্ডেন্সি থাকে, রাইট? সো দে আর মোর কেয়ারিং, তাদের মোর ইমোশনাল একটা পার্ট থাকে। সো হ্যাভিং দেম ইনভলভড ইন দ্য লিডারশিপ রোলস অ্যান্ড আদার রোলস, যেটা হয় দ্য মোর ইউ হ্যাভ, দ্যাটস লাইক এখনকার যেটা এখন মোস্ট অফ দ্য ফার্ম বা মোস্ট অফ দ্য জায়গায় যেখানে আমরা কাজ করি, দ্য লিডারশিপ ইজ মোস্টলি মেল। তো সেই জায়গায় ওদের যে পারসেপশন ভার্সেস যখন ইটস বিন চেঞ্জিং ডেফিনেটলি, বাট যখন উই হ্যাভ বোথ অন দ্য লিডারশিপস, it's like a balanced perception, so it gives a balance in that case. না, ডেফিনেটলি ইটস এ ম্যাটার অফ ইকুয়াল অপরচুনিটি। কারণ একটা মেয়ে এবং একটা ছেলের যদি সেম এডুকেশন, সেম স্কিলস, সেম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে যে পজিশনটার জন্য তারা অ্যাপ্লাই করছে সেটার তাদের হায়ার্ড হওয়ার চান্সেসও ইকুয়াল থাকা উচিত, যেটা অনেক ক্ষেত্রে হয়তো এখনো ব্যাপারটা না। এবং শুধু যে হায়ার্ড হওয়ার ব্যাপারটা না, স্যালারির ক্ষেত্রে আমি জানি যে একটা ছেলে যখন একটা জব অফার পায়, they are much more likely to negotiate on the salary. আর অন্যদিকে দেখা যায় একটা মেয়ে, we are more thankful to just get the job offer. তো ওখানেই কিন্তু আমরা একটু পিছিয়ে যাই। আবার দেখা যায় যে অনেক স্টাডিজ থেকেই দেখা যায় যে একটা ছেলে, they are much more likely to apply for positions that they want to be at. কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে মিলাই যে জব রিকোয়ারমেন্টের সাথে আমার প্রোফাইলটা পুরোপুরি মিলছে, তো ওই সব যে ছোটোখাটো ব্যারিয়ারগুলো আমাদের মাইন্ডসেটে আছে, ওগুলো থেকে বের হয়ে আসা দরকার। এবং ওগুলোর থেকে বের হয়ে আসার জন্যই we need to see more women who are achieving awesome things to know that yes, we can do it. লাইফ ব্যালেন্স বলে আসলে কিছু নাই। আমার প্রথম চাকরির ইন্টারভিউর সময় আমার মনে আছে, আমাকে জিজ্ঞেস করছিল তোমার কিসে আর একটু বেটার করতে হবে বলে মনে হয়, বা যেটা কোনটাতে তুমি চ্যালেঞ্জ ফেস করো। আমি বলছিলাম আই থিঙ্ক আই নিড টু ফাইন্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অ্যান্ড দে লাফড। সো এবং তখন আসলে যেটা ছিল, আমি তখন আমার ডিজার্টেশনে কাজ করতেছি, এবং মোস্ট অফ দ্য টাইম আমি ল্যাবে আইভ বিন ওয়ার্কিং ওভার আওয়ার্স। সো আমি বাসায় সব কিছু আমার হাজব্যান্ড টেক কেয়ার করতো তখন, মানে লাইক কুকিং, ক্লিনিং, এভরিথিং। সো আই ওয়াজ কাইন্ড অফ ফিলিং যে আই এম মিসিং আউট আ লট, নট গিভিং দ্য টাইম। সো দের ইজ ডেফিনেটলি নো ব্যালেন্স। কিন্তু ওখান থেকে তখন আসলে বুঝি নাই যে ওইটা অনেক ব্যালেন্স একটা সিচুয়েশন ছিল। পরবর্তীতে হ্যাভিং আ কিড অ্যান্ড দেন ছোট বাচ্চা অসুস্থ হওয়া, সব কিছু মিলে এই অলওয়েজ এটা কখনো একদিকে বেশি যায়, কখনো আরেক দিকে বেশি যায়। বাট আমি যেটা বলবো যে এটা অনেকটাই ডিপেন্ড করে যে এটা কখনোই আসলে 50-50 ব্যালেন্স হবে না। এটা ফোকাস করা কোনটা আসলে মোর ইম্পর্টেন্ট। Work is definitely important, কিন্তু that cannot be more important than life. So যে কারো ক্ষেত্রে আমার মনে হয় যদি তোমার এমপ্লয়ার বা তুমি যার সাথে কাজ করতেছো সেরকম আন্ডারস্ট্যান্ডিং না হয়, ইটস বেটার টু লুক ফর আ ডিফারেন্ট অপশন। আর অফকোর্স ফ্যামিলি হেল্প, আমার হাজব্যান্ড অনেক হেল্প করে। সো আমি জানি যখন আমি অনেক বিজি হয়ে যাই,
আমাকে কখনো এটা নিয়ে চিন্তা করতে হয় না যে হোয়াটস গোনা হ্যাপেন, যে আমি বাসায় আজকে লেট করে ফিরতেছি বা আমাকে কাজের জন্য কয়েক রাত বাইরে থাকতে হবে, আমাকে আউট অফ স্টেট ট্রাভেল করতে হবে। আই নো ইটস গোনা বি টেকেন কেয়ার অফ। সো বোথ দ্যাটস হাউ উই ডু ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি খুব ভালোভাবে ব্যালেন্স এখনো হয়তো করতে পারছি না, ওয়ার্ক ইন প্রগ্রেস। ছোটোখাটো কিছু যেটা বলি যে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই ট্রাভেল করতে পছন্দ করি। তো এভরি ফিউ মান্থস আমরা চেষ্টা করি একটা ভ্যাকেশন নিতে, যাতে এই যে সারাক্ষণ কাজের যে একটা টেনশন, বিভিন্ন ডেডলাইন, ওগুলো থেকে বের হয়ে এসে একটা ফুল একটা ব্রেক পেলাম, তারপরে নিজেকে রিজেনারেট করে আবার ফিরে এসে পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করা। আর ডে টু ডে বেসিসে ছোটোখাটো কিছু জিনিস আমি গত 2-1 বছরে করা শুরু করেছি। যেমন আমি আমার ফোনে ওয়ার্ক ইমেল রাখা প্রেফার করি না, কারণ যদি রাখি আই এম জাস্ট টেম্পটেড, আমি চেক করতে থাকি এভরি হাফ অ্যান আওয়ার, তখন দেখা যায় কিছু একটা হয়তো প্রেসিং অ্যান্ড আই এম ট্রাইং টু রেসপন্ড। তো এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা যায় যদি আমরা চাই। এছাড়াও আমার নিজস্ব একটা ফিলসফি আমি চেষ্টা করি, এখন প্যান্ডেমিকের টাইমে ইটস হার্ডার, কিন্তু আমি যদি কাজটা শেষ করে আসতে পারি, ইভেন ইফ আই হ্যাভ টু ওয়ার্ক লেট, আমি সেটা প্রেফার করি রাদার দেন বাসায় এসেও অফিসের কাজ নিয়েই কাজ করতে থাকা, যে বাসায় আছি কিন্তু আসলে ফুললি আমি প্রেজেন্ট নেই বাসায়। তো ওই চেষ্টাগুলো চলছে, লাইক আই সেড, এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস। আমি নর্মাল বলি একটা যেটা আমি বললাম যে আমার সবসময় মনে হয় যে ইন্টার্নশিপ it's a thing that I should have done. Anyone who gets the opportunity, they should go for it. It makes them prepared. That's in the professional ক্ষেত্রে। পার্সোনাল ক্ষেত্রে আমি বলবো যে কখনো স্ট্রেস আউট করো না। জাস্ট বিকজ এটা এখন আমি ভাবছিলাম আমি এই স্টেটে থাকবো লাইফের, আমি নাই, বা আমি একটা লাইফ গোল সেট করছি ফর 5 years, I'm not there, but that's not the only thing. বা আমি এটা চাইছিলাম, I didn't work out, that's fine. Life's gonna move on and it's gonna be one of those যে যদি এটা ওয়ার্কআউটও না করে, I think I learned something from that. So it's don't stress too much about life. আমি বলবো যে আমাদের সবারই we have to be empathetic, we have to be respectful to the people around us, কিন্তু we don't need to shrink ourselves to fit in and make others comfortable around us. এটা একটা অ্যাডভাইস যেটা আমি আমার ইয়াঙ্গার সেলফকে দেব, কারণ we don't need to be shy to show our talents, our skills, our capabilities, because if you don't think you're worthy, no one else is gonna think you're worthy. চুজ টু চ্যালেঞ্জ আমার কাছে আমি যেটা বলবো, আমাকে যদি কেউ কখনো এসে বলে তুমি একটা মেয়ে বলে কাজটা করতে পারবা না, দ্যাটস ওয়েন আই রিয়েলি চ্যালেঞ্জ মাই সেলফ। যদি আমি কাজটা আগে করে না থাকি তাহলে আই উইল রিয়েলি ট্রাই টু ডু দ্যাট। কারণ আমার কাছে এটা মনে হয় এটা জেন্ডার বায়াসড হওয়ার কিছু নাই। অনেস্টলি আমি সাথে এটাও বলবো যে হ্যাঁ আমি এতটুকু বুঝি, আমি চিন্তা করি না আমি এটা 50 পাউন্ডের কোনো কিছু আমি উঠাইতে পারবো, রাইট? দেয়ার ইজ লাইক সাম ফিজিক্যাল লিমিটেশনস ফর মি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এরকম অনেক ছেলেকেও দেখছি যে ফিল্ডে গিয়ে সে 10 পাউন্ড উঠাইতে পারে না, বাট আমি ইজিলি 20 পাউন্ড উঠাইতে পারি। সো ইটস নট অ্যাবাউট দ্যাট, উই অল আর ইউনিক অন আওয়ার ওন ওয়েজ। সো এটাতে ছেলে মেয়ের এই পারসেপশনটা না আনাটাই ভালো, যে ও মেয়ে বলে এই কাজটা পারে না, ও মেয়ে বলে ও সাইটে যেতে পারবে না, ও মেয়ে বলে এই কাজটাও করতে পারবে না। দ্যাট শুড নট বি দ্য পয়েন্ট। ব্যক্তিগত জীবনে এবং কাজেও অবশ্যই এই স্লোগানের যে মূল কথাটা সেটা হচ্ছে যে কোনো ডিসপ্যারিটি, যে কোনো ডিসক্রিমিনেশন যদি আমরা নোটিস করি, উই নিড টু চ্যালেঞ্জ দোজ। এবং টু মি, আমি নিজেকেও আই নিড টু চ্যালেঞ্জ, সো দ্যাট আমার নিজস্ব যদি কোনো বায়াস থেকে থাকে সেটা থেকেও যেন আমি বের হয়ে আসতে পারি। বাট ব্রডার পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে challenge anything that you see that's not right, এবং if you have suggestions to make improvement, we don't need to be scared away to talk about those. আমি যেটা বলবো, don't let anybody tell you what you can do or you cannot do. You know yourself better than anybody, right? Second, আমি বলবো don't be afraid of failures.
failures are always lesson. So if একটা কাজ হয় নাই, থমাস আলভা এডিসন যেরকম বলে গেছে যে 1000 বার ওর যদি একটা ফেইল্ড অ্যাটেম্প থেকে একটা জিনিস ও উদ্ভাবন করে থাকে, তো ব্যাপারটা আসলে 1000টা ফেইল্ড অ্যাটেম্প ছিল না, এটা ছিল 1000টা ট্রায়াল। সো never be afraid of failure. Third, be involved in the professional organizations, anything that's relevant বা related তোমার ওয়ার্ক সেক্টরের সাথে, that তোমাকে সেটা হেল্প করবে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, which is a very plus. দেন সেকেন্ড, এটা তোমাকে আরও শিখাবে হচ্ছে যে কিভাবে করে তুমি লিডারশিপ রোলসে যাইতে পারবা ওখান থেকে। লাস্টলি এটাই বলবো যে যারা শুনছে আজকে আমাদের কথা, যে কোনো ক্যারিয়ারের শুরুতে বা যে কোনো একটা পিএইচডি পজিশন বা মাস্টার্সের শুরুতেও আই থিঙ্ক ডোন্ট বি afraid to ask questions, don't be afraid to make mistakes. You cannot shine if you're always worried that you're going to make a mistake. Just be yourself, try your best, show your best intentions, just go get them.